সো একদম ফার্স্টে আমরা নিউটনস থার্ড লয়ের যে অ্যাপ্লিকেশনটা দেখব সেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। সো এই আইডিয়াটা আমরা 9-10-এও এটার সাথে আমরা ইন্ট্রোডিউসড হয়েছি, যে এই আইডিয়াটা বলে যে যদি একটা জায়গায় দুইটা অবজেক্টের মধ্যে একটা কলিশন হয়, লাইক এরকম একটা সারফেসের উপর ধরো দুইটা অবজেক্ট ছিল, এই একটা অবজেক্ট আর এখানে আরেকটা অবজেক্ট। সো তখন এই ফার্স্ট অবজেক্টটার ধরো ভেলোসিটি হচ্ছে u1 আর সেকেন্ড অবজেক্টটার ধরো একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল u2। ফার্স্ট অবজেক্টটার ম্যাস হচ্ছে m1, সেকেন্ড অবজেক্টটার ম্যাস হচ্ছে m2। অ্যান্ড আমরা আরও বলে দিলাম যে u1 ইজ গ্রেটার দ্যান u2। সো এরকম একটা কেসে অবভিয়াসলি কী হবে, একটা তাদের মধ্যে সংঘর্ষ বা একটা কলিশন হবে। সাপোজ তারা এই জায়গাতে এসে কলিশনটা পারফর্ম করছে, মানে এই জায়গায় এসে তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে এখানে। সো এখানে ফার্স্ট অবজেক্টটা তখন সেকেন্ড অবজেক্টটার সাথে টাচে আছে আর কি, এরকমভাবে আছে, আর সেকেন্ড অবজেক্টটাও এখানে আছে একই সাথে। তাদের মধ্যে এইখানে হচ্ছে এই কলিশন হচ্ছে, এই জায়গাটাতে সংঘর্ষ হচ্ছে। এরপর তারা আবার কি ছড়ায় যায়, মানে তারা এরপর কলিশনের পর আলাদা একটা ভেলোসিটি নিয়ে চলে যায়। যেমন ধরো এইখানে এই যে ফার্স্ট অবজেক্টটা ধরো এরপর v1 ভেলোসিটি গেইন করলো আফটার দি কলিশন, আর সেকেন্ড অবজেক্টটা সাপোজ v2 ভেলোসিটি গেইন করলো। ওকে, সো এরকম একটা সিনারিওতে আমরা নিউটনস থার্ড ল অ্যাপ্লাই করতে পারি। অ্যাকচুয়ালি এখানে যেটা হয় যে যখন তাদের মধ্যে কলিশন হয় তখন এই ফার্স্ট অবজেক্টটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজেক্টটা সেকেন্ড অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, মানে একটা ধাক্কা দেয়। সো সেই ফোর্সটাকে আমরা বললাম F21, মানে ফোর্স অ্যাপ্লাইড অন 2/1, F21, এটা একটা ভেক্টর, রাইট, F21। অ্যান্ড নিউটনস থার্ড ল কী বলে যে এই সেকেন্ড অবজেক্টটাও ফার্স্ট অবজেক্টের উপর একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করবে। অ্যান্ড আমরা সেই ফোর্সটাকে এইদিকে ড্র করতে পারি, এদিকে, which is F12, that is force applied on object 1 by object 2. অ্যান্ড নিউটনস থার্ড ল বলে যে এই জায়গায় এই যে যখন তাদের মধ্যে এরকম একটা অ্যাকশন রিয়াকশন ফোর্স কাজ করে তখন এই দুইটা ফোর্স অ্যাকচুয়ালি ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। সো এই দুইটা ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি, F21 vector is equal to minus F12 vector. That means force applied on object 2/1 is equal and opposite to force applied on object 1/2. Clear? আচ্ছা, এখন এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি যে এইটা ওকে, এটা ট্রু। এখন এই যে কলিশনটা হয়েছে সেই কলিশনটা তো খুবই টাইনি অ্যামাউন্ট অফ টাইমের জন্য হয়েছে, রাইট? মানে দেখো আমরা নর্মালি কি দেখি, দুইটা জিনিসের মধ্যে একটা ধাক্কা লেগেই সাথে সাথে তারা আলাদা আলাদা হয়ে ছড়ায় যায়, রাইট? এটা আমরা দেখছি। সো এখানে আমরা অ্যাজিউম করলাম যে এই দুইটা অবজেক্টের মধ্যে যখন কলিশনটা হয়েছে সেই কলিশনটা খুবই স্মল অ্যামাউন্ট অফ টাইমের জন্য হয়েছে। অ্যান্ড সেই টাইমটাকে ধরো আমরা বললাম ডেলটি, যে এটা খুবই স্মল একটা টাইমের জন্য হয়েছে। অনেকে এটাকে ডিটি লেখে, আমি সিম্পলিসিটির জন্য এটাকে ডেলটি রাখলাম। ওকে, আর তুমি চাইলে এখানে ডিটিও লিখতে পারো, ডেলটি অর ডিটি হোয়াট এভার একটা বললেই হয়। এখন দেখো আমরা ফোর্সের ডেফিনেশন কি জানি, আমরা ফোর্সের ডেফিনেশন জানি যে এই ফোর্সটা যেই অবজেক্টের উপর কাজ করে ফোর্সটা হচ্ছে সেই অবজেক্টের মোমেন্টাম চেঞ্জের রেটের ইকুয়াল। সো এই F21 ফোর্সটা কার উপর কাজ করতেছে, অবজেক্ট 2 এর উপর। আর F12 ফোর্সটা কার উপর কাজ করতেছে, অবজেক্ট 1 এর উপর। সো এই F21 মোমেন্টাম চেঞ্জ করবে কার, এই সেকেন্ড অবজেক্টের। সো সেকেন্ড অবজেক্টের মোমেন্টাম চেঞ্জিং রেট সেটাকে আমি এভাবে লিখতে পারি ddt অফ P2। সেকেন্ড অবজেক্টের যে মোমেন্টাম চেঞ্জ রেট সেটা হচ্ছে ddt অফ P2।
আর দেন এই সাইডে আমরা লিখতে পারি দিস ইজ নেগেটিভ ডিডিটি অফ এই F12 ফোর্সটা ফার্স্ট অবজেক্টের মোমেন্টামকে চেঞ্জ করে, ফার্স্ট অবজেক্টের মোমেন্টামকে চেঞ্জ করে। সো আমরা এটাকে লিখতে পারি মাইনাস ডিডিটি অফ P1। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখানে যেটা করব বোথ সাইডে ডিটি মাল্টিপ্লাই করে দিব, মানে বোথ সাইডে ডিটি ডিটি কাটা। সো এখান থেকে থাকবে কি dp2 ইজ ইকুয়াল টু নেগেটিভ dp1 ইজ ইকুয়াল টু নেগেটিভ dp1 অ্যান্ড দেন আমরা বোথ সাইডে এটাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে দিব। সো বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে দিই, এটা একটা ইনফিনিটসিমাল চেঞ্জ ইন মোমেন্টাম, এই পাশেও এটা একটা ইনফিনিটসিমাল চেঞ্জ ইন মোমেন্টাম। আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিব অ্যান্ড লোয়ার লিমিট আপার লিমিট কীভাবে বসাইতে হয় আমরা জানি যে dp2 মানে এটা হচ্ছে p2 এর ইন্টিগ্রেশন। সো এটার ইন্টিগ্রেশনের সময় আমার দেখতে হবে যে ওর ইনিশিয়াল ভ্যালুটা কত ছিল। সো এই p2 এর মানে সেকেন্ড অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টামটা কত ছিল, এইটা m2u2, রাইট? এটা ছিল m2u2 অ্যান্ড আমরা সব কিছু ভেক্টর দিয়ে করতেছি। আমরা এটাকে জাস্ট একটা লাইনের উপর কনফাইন্ড চিন্তা না করে আমরা সবাইকে ভেক্টর দিয়ে চিন্তা করতেছি। সো ওর ফার্স্ট মোমেন্টাম হচ্ছে বা ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে m2u2 আর ওর লাস্ট মোমেন্টাম হচ্ছে m2v2, রাইট? এইটুকু আমরা লিখতে পারি। আর দেন এখানে এই dp1 মানে কি বোঝায়? dp1 হচ্ছে টাইনি চেঞ্জ ইন মোমেন্টাম অফ ফার্স্ট অবজেক্ট। সো ফার্স্ট অবজেক্টটার মোমেন্টাম মানে এটাকে ইন্টিগ্রেশন করতেছি। সো ইন্টিগ্রেশন করার সময় আমার লোয়ার লিমিট বসাইতে হবে হচ্ছে ইনিশিয়ালটা, যে ইনিশিয়ালি এটার মোমেন্টাম কত ছিল m1u1 ভেক্টর। সো এখানে এটা লিখি m1u1 ভেক্টর। আর ফাইনালি এটার মোমেন্টাম কত হয়েছে m1v1 ভেক্টর। সো এটা হচ্ছে m1v1 ভেক্টর। সো আমরা এখন বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিই। dp2 কে ইন্টিগ্রেশন করলে আসে p2 আর এখানে m2u2 এটা m2v2 আর এখানে রাইট সাইডে কি আসবে নেগেটিভ dp1 কে ইন্টিগ্রেশন করলে আসে p1 এন্ড আমরা এখানে লোয়ার লিমিট বসালাম m1u1 আর এটাকে আপার লিমিট বসালাম m1v1। আচ্ছা, এরপর আমরা এখানে লিমিটগুলো বসাই। ফার্স্টে আপার লিমিট যে m2v2 মাইনাস m2u2 ইজ ইকুয়াল টু মাইনাস p1 এর জায়গায় একবার m1v1 মাইনাস একবার m1u1 অ্যান্ড দেন এখান থেকে আমরা ফার্দার কি লিখতে পারি? আমরা দেখো সব u1 গুলাকে মানে ইউগুলাকে এক পাশে রাখবো। সো ইউগুলাকে এক পাশে রাখলে তুমি পাবা ফাইনালি, একটু ক্যালকুলেট করে দেখবা, m1u1 প্লাস m2u2 ভেক্টর ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। সো এটাই হচ্ছে আমাদের মোমেন্টাম কনজারভেশনের ফর্মুলা, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন। মানে এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে যে দুইটা অবজেক্ট যখন কলিশন করে তখন তাদের মধ্যে যদি এক্সট্রা কোনো ফোর্স অ্যাপ্লাই করা না হয়, মানে আমি এখানে বাইরে থেকে কোনো ধরনের ফোর্স দিচ্ছি না, শুধুমাত্র তাদের মধ্যে এই যে অ্যাকশন রিয়াকশন ফোর্স এটাই কাজ করতেছে, আমরা বাইরে থেকে এখানে কোনো ধরনের ইন্টারাপশন ক্রিয়েট করতেছি না। তো তখন দেখা যায় যে টোটাল মোমেন্টামটা অলওয়েজ কনজার্ভ থাকে। কনজার্ভ বা সংরক্ষণশীল বলতে কি বোঝায়? যে এই কলিশনটা হওয়ার আগে ওদের টোটাল মোমেন্টাম কত ছিল m1u1 ভেক্টর প্লাস m2u2 ভেক্টর। সো এই যে সেটা মানে এটা হচ্ছে বিফোর কলিশন, হচ্ছে বিফোর কলিশন, আর এইটা হচ্ছে আফটার কলিশন। সো এটাই বোঝায় যে একটা সিস্টেমে আমরা যদি বাইরে থেকে কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, বা একটা কলিশনের সময় আমরা যদি বাইরে থেকে কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে সেখানে টোটাল মোমেন্টামটা যে কোনো সময় একই থাকবে। সেখানে তাদের মধ্যে কলিশন হোক, মারামারি হোক, যাই হোক, ওইটা সবসময় সেম থাকবে। সেটাই হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন। এটা আমরা ডিফারেন্ট একটা ওয়েতে প্রুফ করতে পারি। এখানে আমরা এইভাবে প্রুফ করছি। আমরা পুরো ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারি যে এই যে দুইটা অবজেক্ট, এই দুইটা অবজেক্ট মিলে একটা সিস্টেম, আমরা ধরে নিলাম এই দুইটা অবজেক্ট মিলে একটা অবজেক্ট,
এটা একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, মানে ধরো তুমি তাদেরকে একটা বক্সের ভিতরে ভরছো, ওকে? সো তারা ওই বক্সের ভিতরে ধাক্কাধাক্কি করতেছে, বাট ওইটা নিয়ে আমার কেয়ার করতে হবে না। মানে আমরা এই যে যেই সিস্টেমটাকে কনসিডার করব, আমরা বলতেছি এই সিস্টেমের বাইরে থেকে কোনো ধরনের ফোর্স নাই, দ্যাট ইজ আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছি ওই সিস্টেমে। সিস্টেম মানে হচ্ছে দুইটা অবজেক্টকে মিলে আমরা একটা বড় অবজেক্ট চিন্তা করতেছি, যে এই দুইটা অবজেক্ট মিলে একটা অবজেক্ট, এই যে এই সারাউন্ডিং, এই যে আমি একটা ডট ডট দিছি, এটা হচ্ছে একটা বড় অবজেক্ট। সো আমি বললাম এটার উপর এক্সটার্নালি কোনো ফোর্স নাই, এখানে আরও অন্য কোনো ধরনের ফোর্স কাজ করতেছে না। সো এফ এক্সটার্নাল হচ্ছে 0 আর নাল ভেক্টর। আর এফ হচ্ছে অ্যাকচুয়ালি কত, ডিডিটি অফ পি, মানে যে ফোর্স সেটাই এই টোটাল অবজেক্টটার মোমেন্টামের চেঞ্জ ঘটায়। সো এটার চেঞ্জিং রেটটাই হচ্ছে এত। এখন ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু 0 আসছে বা নাল ভেক্টর আসছে, দ্যাট মিনস যে পি ভেক্টরটা একটা কনস্ট্যান্ট ভেক্টর বা একটা কনস্ট্যান্ট। কারণ ডিফারেন্সিয়েশনে দেখছো যে শুধুমাত্র কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনে 0 হয়। সো এখান থেকে আমরা কি প্রুফ করলাম তাহলে, যে এই পি ছিল কার মোমেন্টাম, এটা ছিল টোটাল মোমেন্টাম অফ সিস্টেম, টোটাল মোমেন্টাম অফ সিস্টেম, অ্যান্ড সেটা আসছে কি কনস্ট্যান্ট। দ্যাট মিনস ওই সিস্টেমের ভিতরে যাই হোক না কেন ওইখানে কোনো ধরনের মোমেন্টামের চেঞ্জ হবে না, টোটাল মোমেন্টামটা সেম থাকবে সবসময়। ওকে, সো আমরা এটাকে দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচে প্রুফ করলাম, একই স্টেটমেন্ট, দুইটা একই কথা, জাস্ট একটা হচ্ছে আমরা কলিশনের পার্সপেক্টিভে বলছি, আর একটা ওভারঅল জেনারেল কেসটা বলছি যে অ্যাকচুয়ালি একটা সিস্টেমের বাইরে থেকে যদি কোনো ফোর্স না থাকে তাহলে ওই সিস্টেমের ভিতরে টোটাল মোমেন্টামটা অলওয়েজ ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে। অ্যান্ড এই ফর্মুলাটা 9-10-এও তোমরা পড়ছো, বাট ওইখানে আমরা এটার 1D ভার্সনটা দেখছি। আমরা এখন এটার এই ফর্মুলাটার 3টা ডাইমেনশনে আলাদা আলাদাভাবে দেখব। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, একটু আমি এগুলো একটু মিস করে গেছি আগের ক্লাসগুলোতে। যেমন এফ এর ডাইমেনশন, এটা আমি মেনশন করিনি, যে ফোর্সের ডাইমেনশন কত। ফোর্সের ডাইমেনশন হচ্ছে, দেখো ফোর্স হচ্ছে MA, দ্যাট ইজ এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ ডাইমেনশন হবে M/L/T−2। এই হচ্ছে ফোর্সের ডাইমেনশন। এটা একটু খাতায় প্রথম দিকে যখন ফোর্স পড়াইছি ওইখানে লিখে রাখো। আর আরেকটা ব্যাপার পড়ানো হয় নাই, সেটা হচ্ছে ডিডিউসিং নিউটনস ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল। এটাও তোমরা 9-10-এ করে আসার কথা, যে নিউটনের সেকেন্ড ল থেকে কীভাবে ফার্স্ট ল আনা যায়। ডিডিউসিং নিউটনস ফার্স্ট ল ফ্রম নিউটনস সেকেন্ড ল। সেটা খুবই সহজ। দেখো আমরা নিউটন সেকেন্ড লতে জানি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ পি। আর নিউটনস ফার্স্ট লতে কি বলছিলাম, যে ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, আ স্টেশনারি অবজেক্ট উইল রিমেইন স্টেশনারি অ্যান্ড আ মুভিং অবজেক্ট উইল বি মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। সো ফোর্স যদি 0 হয়, মানে আমার অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 0, তাহলে সেখান থেকে আমরা একটু আগের মতো আবারও ডিডিটি অফ পিকে কি লিখতে পারি এখান থেকে, কনস্ট্যান্ট। আর পি কনস্ট্যান্ট, দেখো একটা অবজেক্টের আমরা যদি ম্যাসকে কনস্ট্যান্ট ধরে নিই, মানে ওই যে আমরা নিউটনস ফার্স্ট ল অ্যাকচুয়ালি প্রুফ করছে কি, যে কোনো একটা অবজেক্টের উপর আমরা যদি কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই না করি সে এরকম স্টেশনারি থাকবে, অর সে একটা সার্টেন ভেলোসিটিতে মুভিং থাকবে। সো পি ইজ ইকুয়াল টু কত, এমভি। সো এমভিও কনস্ট্যান্ট, অ্যান্ড সেখান থেকে আমি কি বলতে পারি, যে এম তো অলরেডি কনস্ট্যান্ট, একটা অবজেক্টে এই ম্যাসটা তো ফিক্সড, সো ভি এটাও কি কনস্ট্যান্ট হবে। অ্যান্ড দেখো এইটাই কিন্তু নিউটনের ফার্স্ট লতে বলা, যে ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, আ স্টেশনারি অবজেক্ট উইল রিমেইন স্টেশনারি, মানে যেটার ভেলোসিটি 0 সেটা সবসময় 0 থাকবে, কারণ ভি হচ্ছে কনস্ট্যান্ট। অ্যান্ড যেটার ভেলোসিটি অলরেডি আসে, লাইক ভি ধরো 5 মিটার পার সেকেন্ড, বলছে ওইটাও কনস্ট্যান্টই থাকবে, দ্যাট ইজ ও সেম ভেলোসিটিতেই ফর এভার মুভ করবে। সেটাই হচ্ছে ডিডিউসিং নিউটনস ফার্স্ট ল ফ্রম নিউটনস সেকেন্ড ল। আচ্ছা, এখন আমরা এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা 3টা আলাদা আলাদা ডাইমেনশনের জন্য দেখব। আমরা 1Dটা অলরেডি সবাই দেখছি 9-10-এ, এখন আমরা এটাকে 2D আর 3Dতে দেখব। 1Dটাও আমি একবার দেখাই দিব, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ সংরক্ষণশীলতা।
আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, সো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে অ্যাকচুয়ালি আমরা 1D ভার্সনটা ফার্স্টে দেখি। যে ধরো দুইটা অবজেক্টই যদি একটা লাইনের উপরেই থাকে, দুইটা অবজেক্ট এখানে দুইটাই হচ্ছে একই লাইনের উপরে আছে, সো এটার উপর এই একটা অবজেক্ট m1 আর এটার উপর এই আরেকটা অবজেক্ট m2, আর দুইটা অবজেক্টই এক্স অ্যাক্সিসের দিকেই মুভ করতেছিল। আমরা ওই লাইনটাকে ধরো এক্স অ্যাক্সিস ধরলাম, দুইটারই ভেলোসিটি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। এটা ধরো u1, এটা হচ্ছে u2। সো ওই কেসে আমরা তো একটু আগে দেখে আসছি যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে এটা, যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটা ছিল দুইটা অবজেক্টের জন্য। এখানে যদি 3-4টাও থাকতো সেম, ধরো 3টা থাকলে m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 সেম। এখন এই ভেক্টর নোটেশনটা থেকে আমরা চাইলে খুব ইজিলি একটা কাজ করতে পারি, যে আমরা জানি একটা ভেক্টরকে i j k দিয়ে লেখা যায়। সো আমরা যদি এই দেখো একটা ভেক্টরের 3টা কম্পোনেন্ট আছে, রাইট? u1 ভেক্টরের এক্স অ্যাক্সিসের দিকে একটা কম্পোনেন্ট আছে, ওয়াই অ্যাক্সিসের দিকে একটা কম্পোনেন্ট আছে, আবার জি অ্যাক্সিসের দিকে একটা কম্পোনেন্ট আছে, রাইট? সো আমরা এটাকে চাইলে 3টা কম্পোনেন্টের ভেঙে লিখতে পারি, যে u1 ভেক্টর হচ্ছে u1 এর এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট, দ্যাট ইজ u1 x i, প্লাস u1 এর ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট u1 y j, প্লাস u1 এর তোমার জি অ্যাক্সিসের কম্পোনেন্ট, দ্যাট ইজ u1 z k। এভাবে লেখা যায়। প্লাস একটু এটা পুরোটা কমপ্লিট করে লিখতে হবে। সো এখানে m2 u2 ভেক্টরকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, u2 এর x কম্পোনেন্ট, u2 এর y কম্পোনেন্ট, u2 এর z কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু, এবার রাইট সাইড m1 v1 xi প্লাস v1 yj প্লাস v1 zk প্লাস এখানে m2 এর জন্য m2 v2 xi প্লাস v2 yj প্লাস v2 zk। সো আমরা মোমেন্টাম কনজারভেশনের এই যে মেইন যে লাইনটা, সেখান থেকে এই লাইনটা লিখতে পারি। অ্যান্ড দেখো আমরা এটাও জানি যে দুইটা সাইড যদি ইকুয়াল হয়, বোথ সাইডের এক্স কম্পোনেন্টগুলা ইকুয়াল হবে। সো আমরা যদি শুধু এক্স অ্যাক্সিসের জন্য চিন্তা করি, যে আমাদের যদি এই মোশনটা শুধুমাত্র এক্স অ্যাক্সিসে হয়, মানে এইখানে যদি দুইটা অবজেক্টই একই লাইন বরাবর চলে আর সেই লাইনটাই যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে আমরা কি এটা বলতে পারি না যে তাহলে ওরা যদি দুইজনই একদম পিওরলি এক্স অ্যাক্সিসের দিকে চলে, তাহলে ওদের এইগুলো জিরো, ওদের এইগুলো নাই, যে ওদের ওয়াই অ্যাক্সিসের দিকে কোনো মুভমেন্ট নাই, জেড অ্যাক্সিসের দিকে কোনো মুভমেন্ট নাই। সো এইগুলোকে আমরা চাইলে কি ক্যান্সেল করে দিতে পারি, রাইট? মানে এগুলো জিরো হয়ে যাবে। সো ফর এক্স অ্যাক্সিস, এখানে দেখবো ফর এক্স অ্যাক্সিসের জন্য শুধু এক্স এর গুলো নিব। সো লেফট সাইডে এক্স এর এটা কত আছে, m1 u1 x, এখানে আছে m2 u2 x, এই দুইটার i ইজ ইকুয়াল টু রাইট সাইডের এই দুইটা i, m1 v1 x প্লাস m2 v2 x। বোথ সাইড থেকে i কেটে দিতে পারো। এন্ড দেখো দুইটা অবজেক্ট যদি শুধুমাত্র এক্স অ্যাক্সিসের দিকেই মুভ করে, তাহলে তো তার এই পুরো ভেক্টরটাই হচ্ছে আসলে জাস্ট পুরোটাই এক্স এর দিকে, মানে u1i। এরকমভাবে লেখা যায় না, যে এই পুরো অবজেক্টটা যদি এক্স অ্যাক্সিসের দিকে মুভ করে, তাহলে তার এক্স কম্পোনেন্টটাই তো তার নিজের ভেলোসিটি, রাইট? সো তখন এখানে অ্যাকচুয়ালি আমাদের আর ভেক্টর সাইন দিয়ে লেখার দরকার নেই। আমরা এখানে ভেক্টর বাদ দিয়েই বলতে পারি যে এই u1 এক্সটাই হচ্ছে u1, দ্যাট ইজ m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারি m1 v1 প্লাস m2 v2। সো এটা ছিল আমাদের ওয়ান ডাইমেনশনের জন্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা। তোমরা 9-10-এ এটাই ইউজ করছো, কারণ ওইখানে সব অবজেক্টগুলা একই লাইনে ছিল, রাইট? অ্যান্ড এইগুলো ভেক্টর কোয়ান্টিটি দেখেই তোমার যদি মনে থাকে যে তুমি এক্স ধরো যে কোনো একটা ডিরেকশনকে প্লাস ধরতা, অন্য ডিরেকশন থেকে মাইনাস ধরতা,
কারণ এগুলো ভেক্টর কোয়ান্টিটি, এগুলো সিম্পলি অ্যাড করে দিলে হয় না। সো এইগুলো রিলেটেড ম্যাথ আই হোপ সবার মনে আছে, তারপর আমরা কয়েকটা একটু দেখে আসি। ধরো একটা সারফেস, সেই সারফেসের উপর একটা অবজেক্ট হচ্ছে 3 কেজি, সে এদিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল, আর এখানে আরেকটা অবজেক্ট সে হচ্ছে 1 কেজি, যে কিনা এই দিকেই 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল। সো এখন আমি বললাম কলিশনের পর এই 1 কেজি ম্যাসের অবজেক্টটা দেখা গেল 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করা স্টার্ট করলো কলিশনের পর। সো তোমার বের করতে হবে 3 কেজি ম্যাসের অবজেক্টটা, এই যে 3 কেজি ম্যাস, সেই অবজেক্টটা কোন দিকে কত ভেলোসিটিতে যাবে। সো আমরা এখানে মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করব ফর 1D, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। সো এখানে m1 হচ্ছে 3, আমরা ধরো রাইট সাইডের সব ভেলোসিটি, রাইট দিকে পয়েন্ট করে আছে এরকম সব ভেলোসিটিকে প্লাস বললাম। সো 3 ইন্টু পজিটিভ 2 প্লাস 1 ইন্টু পজিটিভ 1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু পজিটিভ 3 অ্যান্ড 3 ইন্টু, আমরা এটা ভেলোসিটি জানি না, আমি অ্যাজিউম করলাম এটা ভেলোসিটি হচ্ছে v, সো 3 ইন্টু v। সো এখান থেকে v সলভ করে বের করবো। সো 3 2 6 প্লাস 1 7 ইজ ইকুয়াল টু 3 প্লাস 3v। সো এখান থেকে v ইজ ইকুয়াল টু আসে 4/3। সো আমাদের সেকেন্ড অবজেক্টটা 4/3, এটা যেহেতু পজিটিভ আসছে, সো সেকেন্ড অবজেক্টটা ডান দিকেই 4/3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করবে। ওকে, আচ্ছা, দেন আরেকটা ম্যাথ দেখো। যদি দুইটা অবজেক্ট অপোজিট ডিরেকশনে চলে, সাপোজ একটা 5 কেজি ম্যাস সেদিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল, আর আরেকটা হচ্ছে 6 কেজি ম্যাস, সে এদিকে তোমার 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছিল। সো তাদের মধ্যে কলিশনের পর দেখা গেল, মানে এই দুইটা কলিশনের পর দেখা গেল যে 5 কেজি যে অবজেক্টটা আছে সে একদম স্টপ হয়ে গেছে, এই দুইটা ধাক্কা খাইছে এই জায়গায় কোথাও, অ্যান্ড দেন এটা এখানে স্টপ হয়ে গেছে। সো আমাকে বের করতে বলছে এই 6 কেজির অবজেক্টটা কোন দিকে কত ভেলোসিটিতে যাবে। সো মোমেন্টাম কনজারভেশন, দ্যাট ইজ ইনিশিয়াল টোটাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল টোটাল মোমেন্টাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা তাহলে লিখতে পারি তোমার m1 হচ্ছে 5, u1 হচ্ছে, আমরা যদি রাইট দিকে পয়েন্টিং ভেক্টরগুলোকে প্লাস ধরি তাহলে এটা হচ্ছে +2, দেন প্লাস m2 হচ্ছে 6 ইন্টু u2 হচ্ছে এটা নেগেটিভ, এই যে বাম দিকে পয়েন্ট করে আছে, সো এটা হচ্ছে -1 ইজ ইকুয়াল টু m1 হচ্ছে 5 আর তার ভেলোসিটি হয়ে গেছে 0 প্লাস 6 ইন্টু v, আমি তার ভেলোসিটি জানি না কোন দিকে কি, ওইটাকে v অ্যাজিউম করলাম। সো এখান থেকে আমরা লিখতে পারি 10 - 6 ইজ ইকুয়াল টু 6v, 10 - 6 ইজ ইকুয়াল টু 6v, সো v ইজ ইকুয়াল টু 2/3 মিটার পার সেকেন্ড। সেকেন্ড অবজেক্টটা ডান দিকে 2/3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাবে। ডান দিকে কেন বললাম, কারণ এটা পজিটিভ আসছে, যদি নেগেটিভ আসতো তাহলে আমি বলতাম এই দিকে যাবে। এগুলো তোমরা আগেও করছো এই টাইপের ম্যাথ, সো আই হোপ বুঝতে প্রবলেম হচ্ছে না কারো। দেন ধরো একটা বোট, সো এই বোটটার ম্যাস হচ্ছে 100 কেজি, আর এই বোটের দুই পাশ থেকে দুইজন, একজন এদিকে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে লাফ দিছে, তার ম্যাস হচ্ছে 50 কেজি, আর আরেকজন এই সাইড থেকে এইদিকে লাফ দিছে, তার ম্যাস হচ্ছে 60 কেজি, আর তার ভেলোসিটি ছিল 20 মিটার পার সেকেন্ড। সো আর প্রথমে এই বোটটা স্টেশনারি ছিল, হঠাৎ করে তারা দুইজন একসাথে লাফ দিছে দুই সাইড থেকে। সো এখানে বলছে বোটটার ভেলোসিটি বের করো। সো এই যে দুইজন একসাথে লাফ দিচ্ছে, তারা বোটের সাথে একটা কলিশন করতেছে আর কি, মানে এখানে তিনটা অবজেক্টের মধ্যে একটা কলিশন হচ্ছে, একটা সংঘর্ষ হচ্ছে। প্রথমে তারা চুপচাপ দাঁড়ায় ছিল, বোটটাও স্টেশনারি ছিল, বাট যেই ওই যে লাফ দিয়ে চলে গেল ওইটাই অ্যাকচুয়ালি একটা কলিশন।
সো এখানে প্রথমে সবাই স্টেশনারি ছিল, প্রথমে এই মানুষটাও একদম 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছিল, প্রথমে ইনিও 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছিল, অ্যান্ড বোটটাও 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছিল, ইজ ইকুয়াল টু দেন লাফ দেওয়ার পর এই 60 কেজির যে আছে সে ডান দিকে একটা ভেলোসিটি গেইন করছে, মানে লাফ দেওয়াটাই তো অ্যাকচুয়ালি কলিশন। সেখানে তার ভেলোসিটিটা ডান দিকে যেহেতু আমি এটাকে প্লাস ধরলাম, প্লাস 50 ইন্টু সে যেহেতু বাম দিকে লাফ দিছে সো এটাকে আমি নেগেটিভ বললাম, নেগেটিভ 30, প্লাস আমি জানি না বোট কোন দিকে যাবে সো এটাকে আমি 100 ইন্টু ভি লিখলাম। আচ্ছা, সো এখান থেকে আসে 0 ইজ ইকুয়াল টু 60 ইন্টু 20 মাইনাস 50, কারো কোশ্চেন থাকলে মাইক অন করে বলো, 50 ইন্টু 30 প্লাস 100 ইন্টু ভি। সো এখান থেকে আমরা কি পাবো, 0 ইজ ইকুয়াল টু 60 ইন্টু 20 মাইনাস 50 ইন্টু 30 প্লাস 100x। সো এটার ভ্যালু আসে 3। সো ভি এর ভ্যালু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস দ্য বোট উইল গো টু দ্য রাইট ডিরেকশন ইন প্লাস 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। হ্যাঁ বলো। ওই যে ও এখানে ওর যে পা আছে সেই পা দিয়ে এখানে জোরে ধাক্কা দিচ্ছে, ওইটাই কলিশন। কলিশন মানে তো জাস্ট দুইটার মধ্যে একটা অ্যাকশন রিয়াকশন ফোর্স যদি কাজ করে, দুইটা অবজেক্ট যখন একটা আরেকটা টাচে আসে, একটা যদি আরেকটাকে ধাক্কা দেয় সেটাই হচ্ছে কলিশন। সো এখানেও তাই হচ্ছে, তো যে এই বোটটাতে আমি আমার এই যে এই লোকটা সে তার যে লেগ আছে সেই লেগ দিয়ে জোরে চাপ দিচ্ছে, আর বোটটাও ওকে একটা বাউন্স, মানে বোটটাও ওকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, এটা একটা কলিশন আর কি। সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। দ্যাট ইজ এই বোটটা যেহেতু এটা পজিটিভ আসছে, বোটটা ডান দিকে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাবে। যদি এটা মাইনাস আসতো তাহলে আমি বলতাম এটা বাম দিকে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসবে। দেন হচ্ছে রিকয়েলিং ভেলোসিটি অফ আ গান। এটাও তোমরা জানো, বন্দুকের পশ্চাৎবেগ, রিকয়েলিং ভেলোসিটি অফ আ রিকয়েলিং ভেলোসিটি অফ আ গান। একটা বন্দুক থেকে যখন বের হয়, বুলেট বের হয়, তখন সেখানে এই বুলেটটা অ্যাকচুয়ালি ভিতরে একটা কলিশন করে দেন বের হয়, মানে এখানে একটা স্প্রিংয়ের সাথে সে একটা ধাক্কা খেয়ে দেন সামনের দিকে যায়, মানে বলা যায় এই বন্দুকটার সাথে বুলেটটার একটা টাইনি কলিশন হচ্ছে। সো প্রথমে এই ধরো আমরা বন্দুকের ম্যাচটাকে ক্যাপিটাল এম বললাম আর এটাকে আমরা স্মল এম বললাম। সো প্রথমে হচ্ছে দুইজনই স্টেশনারি ছিল যখন তাদের মধ্যে মানে এই বুলেটটা বের হয়ে যায় নাই, আর একটু পর এই বুলেটটা ধরো ভি ভেলোসিটিতে চলে গেছে। সো এই আমাদের যে গানটা আছে সেই গানটা এখন পিছনের দিকে আসবে। যার কোশ্চেন আছে একটু মাইক অন করে বলো। সো এই গানটা তখন পিছনের দিকে চলে আসবে, রাইট? সো গানের ভেলোসিটিটাকে আমি বললাম ভি। সো এখানে আমরা লিখতে পারবো এমভি প্লাস ক্যাপিটাল এমভি। ওকে, যদিও এই ভেলোসিটিটা বাম দিকে, বাট আমি ওইটা জানি না, আমি ধরে নিলাম যে ধরো গানের ভেলোসিটি হচ্ছে ভি, জাস্ট ভি। যদি ভি পজিটিভ আসে তাহলে আমি বলবো ভি হচ্ছে ডান দিকেই, আর যদি ভি নেগেটিভ আসে তাহলে আমি বলবো ভি হচ্ছে বাম দিকে। সো এখান থেকে দেখা যাক ক্যালকুলেট করে সেটা কি আসে। সো লেফট সাইডে হচ্ছে 0 আর রাইট সাইডে হচ্ছে এমভি প্লাস ক্যাপিটাল এমভি। সো এখানে ক্যাপিটাল ভি কত আসে, মাইনাস এমভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এখান থেকে বোঝা যাচ্ছে এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি। দ্যাট মিনস এই গানটা পিছনের দিকে চলে আসবে আর সেটা হবে এমভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। মুখস্থ করার কিছু নাই, সিম্পলি এটা তুমি পরীক্ষায় আসলে এভাবে লিখবা। ক্লিয়ার? ফায়ার করলে বুলেট ড্রপ হয় কেন? কারণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, প্রজেক্টাইল মোশনের জন্য এটা নিচের দিকে পড়ে। আচ্ছা, এটা রিলেটেড একটু ম্যাথ দেখি। রিকয়েলিং ভেলোসিটি অফ আ গান, যে একটা এরকম একটা আছে, গান আছে, সেই গানটা থেকে সাপোজ একটা বুলেট বের হয়ে গেল যার ম্যাস হচ্ছে 5 গ্রাম আর তার ভেলোসিটি হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। আর এই বুলেট, এই যে গানটা আছে, গানটা হচ্ছে 3 কেজি। আমাকে জিজ্ঞেস করছে এই বুলেটটা, সরি গানটা পিছনের দিকে কত ভেলোসিটিতে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, সো এখানে আমরা কি লিখতে পারি যে প্রথমে দুইজনের ভেলোসিটি হচ্ছে
0, 3 into 0 and এটা হচ্ছে 5 গ্রাম, দ্যাট ইজ এটাকে কেজিতে নিব, 5 into 10 to the power -3 into 0, আর পরবর্তীতে এই 5 into 10 to the power -3 কেজিটা তোমার ডান দিকে 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। সো এটা প্লাস প্লাস আমাদের বুলেট এই যে গানের ম্যাস ইনটু ভি, ইনটু ক্যাপিটাল ভি লিখতে পারো। সো এখান থেকে ভি কত আসবে, -5 into 10 to the power -3 into 300 divided by 3। সো এটা ক্যালকুলেট করলেই আমরা এই গানটা পিছনের দিকে কত ভেলোসিটি গেইন করবে সেটা পাবো। এর জন্য যারা গুলি করে দেখা যায় যে ওই গুলিটা ফায়ার করার সাথে সাথে কাঁধে একটা ধাক্কা লাগে, মানে পিছনের দিকে একটা ধাক্কা আসে, কারণ ওইটা ওই মোমেন্টাম কনজারভেশন থেকে আসতেছে। এগুলো আমাদের নর্মাল এক্সাম্পল ছিল, মানে 9-10-এও এগুলো ছিল, এগুলো তোমরা জানো অলরেডি। আর আমি আরও এক্সাম্পল দেখাই। ধরো এইভাবে বললো যে এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে 3 কেজি, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, আর এখানে আরেকটা অবজেক্ট হচ্ছে 5 কেজি যে কিনা স্টেশনারি ছিল। এখন দুইটা কলিশনের পর দেখা গেছে দুইটা অবজেক্ট একটা আরেকটার সাথে অ্যাটাচড হয়ে গেছে, মানে দুইটা অবজেক্ট একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, বা এই অবজেক্টটা এটার ভিতরে ঢুকে গেছে। ওকে, মানে ওভারঅল মেইন কথা হচ্ছে যে দুইটা অবজেক্ট মিলে এখন একটা অবজেক্ট হয়েছে, দ্যাট ইজ এখানে এখন দুইটা ম্যাস আছে আর কি একসাথে। সো জিজ্ঞেস করলো এইটার ভেলোসিটি কত। সো তুমি এটা ইজিলি করতে পারবা, 3 into 2 plus 5 into 0 is equal to 3 plus 5, মানে দুইটা মিলে এখন একটা ম্যাস, আর একটা ম্যাস থাকা মানে দুইজনের ভেলোসিটি একটাই। সো 3 plus 5 into v। তোমরা এই ম্যাথটাকে এইভাবে চিন্তা করতে পারো যে m1 u1 plus m2 u2 is equal to হচ্ছে m1 plus m2 into v, মানে তাদের এখন একটা কমন ভেলোসিটি আছে। দুইটা ম্যাস মিলে যখন একটা হয়ে যায়, আমরা দুইটা ম্যাসকে একটা ম্যাস হিসেবে যোগ করে দিব অ্যান্ড ওইটার সাথে একটা কমন ভেলোসিটি মাল্টিপ্লাই করি, অ্যান্ড দেন এখান থেকে ভি আসে 6 divided by 8। এটা ইজি ছিল, বাট আমি এটার একটা ভ্যারিয়েশন দেখাই এখন। ভ্যারিয়েশন হচ্ছে যে সাপোজ এখানে একটা গাছের উপর একটা আম আছে, আর এখানে একটা আমি ওই সোজাসুজি একটা বুলেট দিয়ে এটাকে হিট করলাম। আমি বললাম একটা বুলেট এই আমটাকে, এই 5 গ্রাম ম্যাসের একটা বুলেট আমটাকে 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে হিট করলো, আর আমটা গ্রাউন্ড থেকে ধরো 3 মিটার হাইটে ছিল, 3 মিটার হাইটে ছিল। ওকে, এখন আমাদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা এখানে আমি 5 গ্রাম না, ধরো এটাকে 50 গ্রাম বললাম, 50 গ্রামে একটা স্টোন দিয়ে হিট করছি, অ্যান্ড দেখা গেছে যে এই স্টোনটা এইটাকে হিট করার পর এটার ভিতরে ঢুকে যায়, মানে ওই আমের ভিতরেই থেকে যায়। আর এই যে ম্যাঙ্গোটা আছে সেই ম্যাঙ্গোটার ম্যাস হচ্ছে তোমার এটা হচ্ছে 50 গ্রাম আর এটা হচ্ছে 500 গ্রাম। সো আমি এটা দিয়ে হিট করলাম অ্যান্ড দেখা গেছে যে ওই স্টোনটা এটার ভিতরেই রয়ে গেছে। সো এখন তোমার কি মনে হয় ম্যাঙ্গোটা একটু সামনে পড়ার কথা না? সো এটাই জিজ্ঞেস করছি যে এটা কত দূরে গিয়ে পড়বে। সো এখানে কি হবে চিন্তা করো, ফার্স্টে এই স্টোনটা আর এই ম্যাঙ্গোটার ভিতরে একটা কলিশন হবে, রাইট? সো এখানে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করে আমরা এই যে ম্যাঙ্গোর ভিতরে স্টোন থাকা অবস্থায় দুইটা অবজেক্ট একটা অবজেক্ট হিসেবে যে ভেলোসিটিটা গেইন করবে সেটা বের করতে পারবো। সো কলিশনের প্রথমে ম্যাঙ্গো যেটা ছিল which is 500 into 10 to the power -3 কেজি, সেটার ভেলোসিটি ছিল 0, আর কলিশনের আগে এই 50 গ্রাম যেটা ছিল 50 into 10 to the power -3 সেইটার ভেলোসিটি ছিল 300। কলিশনের পর ওরা দুইটা মিলে একটা অবজেক্ট হয়ে গেছে, কলিশনের পর ওদের টোটাল ম্যাস হয়েছে 550 গ্রাম, কারণ এখন 50 + 550 গ্রাম ইন্টু 10 to the power -3, দ্যাট ইজ এত কেজি ইন্টু, অ্যান্ড আমরা অ্যাজিউম করলাম তাদের কম্বাইন্ড ভেলোসিটি হচ্ছে ভি। এখান থেকে ভি কত আসে সেটা আগে বের করব। সো ভি আসবে 50 divided by 550 into 300, 550 divided by 300। সো এরকম একটা অ্যান্সার আসবে যে 300 divided by 11 মিটার পার সেকেন্ড। সো এখন তুমি এই কলিশনের পার্টটা ভুলে যাও, তুমি জাস্ট চিন্তা করো যে একটা অবজেক্ট আছে, যেই অবজেক্টটা কিনা 550 গ্রাম
আর তার ভেলোসিটি হচ্ছে 300 ডিভাইডেড বাই 11 মিটার পার সেকেন্ড। সেই অবজেক্টটা এভাবে যদি হরাইজন্টালি থ্রো করে দেওয়া হয় এই ভেলোসিটিতে, সে কি একটা প্রজেক্টাইল মোশনের মতো সামনের দিকে পড়বে। সো কত দূরে গিয়ে পড়বে, সো সেটা কীভাবে বের করবা? অনেক ওয়ে আছে। সো সবচেয়ে ইজি যেটা যদি এক্স হয়, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার, এখান থেকে ফ্রি ফল করতে কত টাইম লাগবে? 2 ইন্টু এইচ বাই জি, মানে এটা হচ্ছে রুট ওভার 2h বাই জি হচ্ছে এই যে এখান থেকে এখানে পড়ার টাইম, কারণ এটার যেহেতু কোনো ভার্টিক্যাল ভেলোসিটি নাই, সো এটা একটা ফ্রি ফলিং অবজেক্টের মতোই নিচের দিকে একই রেটে পড়বে। আর সেই টাইম ধরে ও সামনের দিকে আগাবে এই হরাইজন্টাল ভেলোসিটি দিয়ে, দ্যাট ইজ 300 ডিভাইডেড বাই 11। এটা অনেকবার দেখাইছি প্রজেক্টাইলের সময়। আর কারো যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, y ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এখানে থিটা নট হচ্ছে 0, সো এই টার্মটা বাদ আর এই টার্মটা 1, আর y হচ্ছে -3 আর ভি নট হচ্ছে এটা। সো এখান থেকে এক্স পেয়ে যাবো। ওকে, সো কেউ আসো যে এই ম্যাথটা বোঝো নাই? ওকে, আচ্ছা, সো এটার পর আমরা এর পরের ম্যাথে যাই। পরেরটাও সিমিলার। যে আমি বললাম ধরো এইখানে একটা পাখি আছে, ওকে, এখানে একটা পাখি আছে এরকম, আর এরকম একটা পাখি আছে, আর এইখান থেকে আমি একটা বুলেট দিয়ে ওকে হিট করব। এখানে আমি একটা বুলেটকে এভাবে ফায়ার করব। এখানে আমি গ্রাউন্ড রাখি আগে, সো ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, অ্যান্ড এখানে বললাম যে আমি এখান থেকে একটা বুলেটকে ফায়ার করলাম কত ভেলোসিটিতে, ধরো সেটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এইটাকে ফায়ার করলাম। সো দেখা গেল এই বুলেটটা তার ম্যাক্সিমাম হাইটে যখন উঠছে ঠিক ওই সময় পাখিটাকে হিট করছে, মানে এই পাখিটা তার মানে এই বুলেটটার ম্যাক্সিমাম হাইটে ছিল। ওকে, আমরা জানি যে একটা বুলেটকে থ্রো করলে ওইটা এরকম একটা প্রজেক্টাইল মোশনে যাবে, অ্যান্ড বললাম যে ঠিক যখন এটা ম্যাক্সিমাম হাইটে উঠছে ঠিক তখনই এটাকে হিট করছে। আর এই বুলেটটার ম্যাস ছিল হচ্ছে 50 গ্রাম, পাখিটার ম্যাস ছিল ওই আগের মতোই 500 গ্রাম। ঠিক আছে, সো এটা 50 গ্রাম একটা বুলেট। আচ্ছা, এটা 40 মিটার পার সেকেন্ডই ঠিক আছে। ওকে, 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আমি এটাকে এখানে থ্রো করলাম। সো দেখা গেল বুলেটটা এখানে উঠে ওর ম্যাক্সিমাম হাইটেই এই পাখিটা ছিল, ওই জায়গাতেই ওকে হিট করছে, অ্যান্ড দেন বুলেটটা এটার ভিতরে রয়ে গেছে। সো এখন জিজ্ঞেস করলো এই পাখিটা এখান থেকে কত দূরে গিয়ে পড়বে। ওকে, কোশ্চেনটা হচ্ছে যে পাখিটা এখান থেকে কত দূরে গিয়ে পড়বে। অবভিয়াসলি একটু বেশি দূরে, মানে খুব বেশি দূরে গিয়ে পড়বে না, কারণ বুলেটটা অনেক হালকা, ভেলোসিটিও কম। সো এখানে যে হালকা একটু সামনে উঠে পড়বে আর কি, এখানে পড়বে। সো আমরা সিস্টেম্যাটিক্যালি চিন্তা করি যে এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া, আর সেগুলোর বেসিসে আমরা এটা কিভাবে বের করতে পারি। তো এইটা যেহেতু বলা আছে যে ওকে ওর ম্যাক্সিমাম হাইটেই হিট করছে, সো আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, যে আচ্ছা দাঁড়াও, এখানে অ্যাঙ্গেল দিতে হবে। তো অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিতে একটা বুলেটকে ফায়ার করা হয়েছে, সেটা ওর ম্যাক্সিমাম হাইটে গিয়ে হিট করছে। আচ্ছা, তাহলে এই হাইটটা কত আগে সেটা বের করি। ম্যাক্সিমাম হাইট হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। সো ভি নট হচ্ছে 40 স্কোয়ার, সাইন স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিভাইডেড বাই 2 ইন্টু জি। এটা হচ্ছে এইচএম এর ভ্যালু, ক্যালকুলেট করে রেখে দিই। 40 স্কোয়ার সাইন 60 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, দ্যাট ইজ 61.22। এত হাইটে একটা পাখিকে হিট করা হলো, অ্যান্ড বলছে এইটা ওকে ঠিক ওর ম্যাক্সিমাম হাইটে গিয়েই হিট করছে। তাহলে বলো তো বুলেটটার এইখানে ভেলোসিটি কত ছিল, কেউ একজন বলো তো, যে এই বুলেটটা যখন পাখিটাকে হিট করছে ঠিক কলিশনের মোমেন্টে বা হিট করার মোমেন্টে বুলেটটার ভেলোসিটিটা কত?
না আরেকটু চিন্তা করে বলো, প্রজেক্টাইলে ম্যাক্সিমাম হাইটে কি ভেলোসিটি 0 হয়? বাকিরা একটু চিন্তা করে দেখো কি হবে। না অত ঝামেলা দরকার নেই, জাস্ট ভি নট কস থিটা নট, তাই না? ম্যাক্সিমাম হাইটে উঠলে তো এটার জাস্ট এই যে হরাইজন্টাল কম্পোনেন্টটাই থাকে, তো এটা কি হবে 40 cos 60। ওইভাবে করা যাবে, বাট এটা তো আরো সহজ না, এটা তো একদম বেসিক কনসেপ্ট। ওকে, সো এইখানে ভেলোসিটি হচ্ছে তার মানে 40 cos 60, দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড। সো আমরা আমাদের নেসেসারি ইনফরমেশনগুলো পেয়ে গেছি যে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 50 গ্রামের একটা বুলেট 500 গ্রামের একটা পাখিকে হিট করে যদি পাখির ভিতরেই থেকে যায়, তাহলে এই দুইটার ফাইনাল ভেলোসিটি কত সেইটা আমরা বের করতে চাই। আর ওই ভেলোসিটিটা যদি পেয়ে যাই, তাহলে আমি বের করতে পারবো এটা কত দূরে গিয়ে পড়বে, কারণ আমরা অলরেডি হাইট জানি। ওকে, সো এখানে মোমেন্টাম কনজারভেশন, কলিশনের আগে বুলেটের ম্যাস হচ্ছে 50 × 10⁻³ আর কলিশনের আগে বুলেটের ভেলোসিটি হচ্ছে 20 প্লাস কলিশনের আগে পাখির ভেলোসিটি হচ্ছে ম্যাস হচ্ছে এত আর ভেলোসিটি হচ্ছে 0। কলিশনের পর দুইটার কম্বাইন্ড ম্যাস হচ্ছে 550 গ্রাম, দ্যাট ইজ 550 × 10⁻³ ইন্টু ভি। আমরা 10⁻³ গুলো কেটে দেই, অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু তাহলে আসে 50 × 20 ডিভাইডেড বাই 550। সো আমরা তাদের কম্বাইন্ড ভেলোসিটি বা সমন্বিত বেগটা বের করতে পারতেছি। খুবই কম একটা ভ্যালু আসবে যদিও, 1.81। তার মানে এই পাখিটা এই বুলেটটাকে সহ এখন হরাইজন্টালি 1.21 মিটার পার সেকেন্ড ভেলোসিটি গেইন করবে। সো এখান থেকে কত দূরে গিয়ে পড়বে? আগের মতো √, এটা যদি এক্স হয়, এক্স ইজ ইকুয়াল টু √2 × 61.22। কারো যদি এগুলো এখনও প্রবলেম থাকে আমি বলবো আগে প্রজেক্টাইল রিভাইজ দাও, তারপর এই চ্যাপ্টার পড়ো। √2h ডিভাইডেড বাই জি ইন্টু 1.21, এটাই আমাদের অ্যান্সার। সো বুঝতেই পারতেছো কয়েকটা চ্যাপ্টারের আইডিয়া মিলাই দিতে পারে, সো তোমার সব কিছু খুব ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, কলিশনের এই ম্যাথের পর এবার আমরা চলে যাই 2D কলিশনের ক্ষেত্রে, যে একটা 2D কলিশন সেটা কীরকম হয় আর কি। সো 2D কলিশনে আমরা একটা সিনারিও এভাবে অ্যাজিউম করব যে অবজেক্টগুলো একটা প্লেনের উপর থাকবে, আর সেটাকে আমরা বলতে পারি XY প্লেন। তো ধরো এইখানে একটা অবজেক্ট, সে এই দিকে যাচ্ছিল M1, এটা হচ্ছে তার ভেক্টর U1, এন্ড আমরা জানি তার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে U1x আর একটা হচ্ছে U1y, রাইট? যে U1 ভেক্টরটাকে এভাবে লেখা যায় যে U1xi প্লাস U1yj, যেখানে U1y হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। আচ্ছা, আর আরেকটা অবজেক্ট ধরো এইখানে ছিল, আর সে এই দিকে যাচ্ছিল, সেই অবজেক্টটার ম্যাস হচ্ছে M2 আর তার ভেলোসিটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে U2। তার এইদিকে একটা কম্পোনেন্ট আছে U2x, এইদিকে একটা কম্পোনেন্ট আছে U2y। সো এই দুইটা অবজেক্ট আমরা বললাম যে এই দুইটা অবজেক্ট ধরো এইখানে এসে কলিশন করলো বা তাদের মধ্যে একটা সংঘর্ষ হইল, অ্যান্ড কলিশনের পর এই প্রথম অবজেক্টটা, এই যে দিস ওয়ান, ধরো কলিশনের পর প্রথম অবজেক্টটা এই দিকে চলে গেল, আর সেই ভেক্টরটাকে আমি বললাম v1 ভেক্টর, অ্যান্ড সেটারও দুইটা কম্পোনেন্ট আছে v1x v1y। আর আমরা এখানে আরও একটা কাজ করলাম, আমরা বলে দিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সে থিটা, মানে এটা হচ্ছে θ1, সে θ1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2, মানে দুইটা অবজেক্ট এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে আসতেছিল প্রথমে, ইনিশিয়ালি তাদের অ্যাঙ্গেলগুলো কত ছিল। আর এই দুইটা অবজেক্ট কলিশনের পর ধরো φ1 অ্যাঙ্গেলে চলে গেছে প্রথমটা, আর সেকেন্ড যেটা ছিল কলিশনের পর ধরো সেটা এদিকে চলে গেছে, আর সেটাকে আমি বললাম v2 ভেক্টর। দেখো সেটআপটা তুমি বুঝতেছো কিনা? সো দুইটা অবজেক্ট জাস্ট চিন্তা করো, দুইটা ক্যারাম বোর্ডের গতি চিন্তা করো, ঠিক আছে?
দুইটা ক্যারাম বোর্ডের গুটি এইভাবে আসতেছিল, এখানে এসে হিট করে দুইটা দুই দিকে চলে গেল। সো এই টাইপের কলিশন হচ্ছে 2D কলিশন। অ্যান্ড 2D কলিশনের জন্য আমরা তো জানি যে এখানে আমরা সব কিছুকে একটু ভেঙে লিখব। u1 হচ্ছে u1x প্লাস u1xi প্লাস u1ij, দেন সিমিলারলি u2 হচ্ছে u2xi প্লাস u2yj। ওকে, দেন আমরা v1 কে এভাবে লিখতে পারি, v1 হচ্ছে v1xi প্লাস v1yj, আর v2 কেও লেখা যায়, v2 হচ্ছে v2xi কম্পোনেন্ট দিয়ে ভেঙে লিখতাম, ঠিক আছে, আর হচ্ছে v2yj। এখন দেখো একটা কলিশনে আমরা জানি প্রথম মোমেন্টাম ভেক্টরগুলোর সাম m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u, সরি এখানে দুইটা অবজেক্ট, সো এত ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, রাইট? এটা লেখা যায় কলিশনের ক্ষেত্রে। তো এইখান থেকে আমরা যদি এইগুলা বসাই দিই, মানে তাদেরকে আমরা আইজে কম্পোনেন্টে ডিভাইড করে লিখি, তাহলে তুমি এখানে পাবা m1 u1xi প্লাস m1 u1yj প্লাস m2 u2xi প্লাস m2 u2yj ইজ ইকুয়াল টু m1 v1xi প্লাস, আচ্ছা আমি আজকে শুধু ফিজিক্সই পড়াবো, ঠিক আছে, ম্যাথ পড়ানোর যে কথা বলছিলাম এটা বাদ, m1 v1xi প্লাস m1 v1yj প্লাস m2 v2xi প্লাস m2 v2yj। এখন দুই সাইড যদি ইকুয়াল ইকুয়াল হয় তাহলে দুই সাইডের এক্স কম্পোনেন্টগুলা ইকুয়াল ইকুয়াল হবে। সো আমরা এখান থেকে লিখতে পারি, সো একটা 2D কলিশনে m1 v1x প্লাস m2 v2x ইজ ইকুয়াল টু m1 v1y, সরি এখানে ইউ না, ইউ হবে, সরি ভুল লিখছি, এটা হবে ইউ, m1 u1x প্লাস m2 u2x ইজ ইকুয়াল টু m1 v1x প্লাস m2 v2x। এইটা একটা ইকুয়েশন পাওয়া গেল। আর আরেকটা ইকুয়েশন আমরা পাবো যদি যেগুলোকে সমান ধরি, দুই সাইডের ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্টগুলো সেম সেম। সো m1 u1y প্লাস m2 u2y ইজ ইকুয়াল টু m1 v1y প্লাস m2 v2y। সো আমরা দেখতেছি 2D কলিশনে আমরা অ্যাকচুয়ালি দুইটা ইকুয়েশন পাই, যেটা খুবই ইজি বোঝার ক্ষেত্রে, যে আমরা অ্যাকচুয়ালি দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসে দুইবার আলাদা আলাদা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করতেছি, তাই না? সো যখনই তুমি একটা 2D কলিশনের ম্যাথ পাবা, তুমি একবার এক্স অ্যাক্সিসের দিকে সবাই মানে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করবা, মানে তখন সবার এক্স অ্যাক্সিসের কম্পোনেন্টগুলোকে নিবা, মানে সবার এক্স অ্যাক্সিসের দিকে উপাংশগুলোকে নিবা, সবগুলো ভেলোসিটির, এই যে এরকম। আর আরেকবার কি করবা, ওয়াই অ্যাক্সিসের দিকে উপাংশ নিবা, মানে ওয়াই অ্যাক্সিসের দিকে সবার যে কম্পোনেন্ট মোমেন্টামের কম্পোনেন্ট সেইগুলো নিচ্ছি। দেখো m1 u1y প্লাস m2 u2y ইজ ইকুয়াল টু m1 v1y প্লাস m2 v2y, মানে ওই 1Dর মতোই, জাস্ট এবার তোমার দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসে দুইবার অ্যাপ্লাই করতে হবে। ওকে, আর এখান থেকে আমরা ফার্দার আরেকটু লিখতে পারি যে এটা তো আমরা বুঝি, বাট u1xটা আসলে কে? দেখো u1x হচ্ছে u1 cos θ1 মাইনাস θ1, এখানে অ্যাঙ্গেলটা নিচের দিকে, সো u1 cos মাইনাস θ1, বুঝতে পারছো? সিমিলারলি তুমি u2x কে কি লিখতে পারবা, দেখো u2x এই যে এটা, দ্যাট ইজ u2 cos θ2, সো এখান থেকে লেখা যায় m2 u2 cos θ2। দেন সিমিলারলি v1x কে কি লেখা যায়, m1 v1x হচ্ছে, দেখো v1x দিস ইজ v1 cos phi1, v1 cos phi1 প্লাস v2x কে কি লিখতে পারবা, v2 cos মাইনাস phi, কারণ অ্যাঙ্গেলটা এবার হচ্ছে নিচের দিকে এরকম, সো v2 cos মাইনাস phi2
m2 v2 cos মাইনাস ফাই টু। তার মানে একদমই ইজিলি আমরা যেভাবে ভেক্টর অ্যাড করতাম আগে, মনে আছে যে এক্স অ্যাক্সিসে সবার প্রজেকশন নিতাম, ওয়াই অ্যাক্সিসে সবার প্রজেকশন নিতাম, এখানেও ব্যাপারটা তাই। দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসে তুমি জাস্ট দুইবার অ্যাপ্লাই করবা। এখন একটা ম্যাথ দেখলে এটা পুরোপুরি ক্লিয়ার হবে, কারণ এইভাবে বললে অ্যাকচুয়ালি অত ক্লিয়ার থাকে না ব্যাপারটা। সো আমি একটা ম্যাথ দেখাই। সো একটা 2D কলিশনের ম্যাথ। এখানে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিলাম। আমি ম্যাথটা দুইভাবে করে দেখাবো, ওকে? সো একটা অবজেক্ট, এটা ধরো 2 কেজি একটা অবজেক্ট, সে এই দিকে আসতেছিল 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি উইথ অ্যাঙ্গেল 60 ডিগ্রি, সে এদিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে আসতেছিল। আর আরেকটা অবজেক্ট 1 কেজি, সে এইদিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছিল উইথ অ্যাঙ্গেল 30 ডিগ্রি। বললাম যে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এখন বলা হলো যদি এই 2 কেজির অবজেক্টটা কলিশনের পর, এই অবজেক্টটা ধরো দুইটা ক্যারাম বোর্ডের গুটি চিন্তা করো, দুইটা এইখানে এসে হিট করলো, হিট করার পর ধরো এই 2 কেজির অবজেক্টটা পিছনের দিকে মুভ করা শুরু করলো, যেটা উইয়ার্ড, এরকম অ্যাকচুয়ালি ইউজুয়ালি হয় না। তারপর আমি বললাম যে 2 কেজির অবজেক্টটা ধরো পিছনের দিকে মুভ করা স্টার্ট করছে উইথ ভেলোসিটি 30 ডিগ্রিজ, সরি উইথ ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড। এখন বের করতে বলছে, তাহলে এই 1 কেজি অবজেক্টটা, আচ্ছা এখানে এক কাজ করে, এটা বাদ দাও, আমরা একটু জেনারেলাইজটা আগে দেখি, এটা বাদ দিই। ধরো এই যে 2 কেজির অবজেক্টটা, সেটা কলিশনের পর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে চলে গেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইদিকে চলে গেছে, অ্যান্ড তার ভেলোসিটি ছিল 1 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 2 কেজি অবজেক্টের অবস্থা। আমাকে এখন জিজ্ঞেস করছে তাহলে এই 1 কেজি অবজেক্টটা কোন দিকে কত ভেলোসিটিতে যাবে, কোন দিকে কত ভেলোসিটিতে যাবে এইটা বের করতে বলছে। সো আমরা এটা দুইভাবে করতে পারি ম্যাথটা। সো আমি ফার্স্টে ওয়ে 1 দেখাই, যেটা হচ্ছে একটু আগে যে ফর্মুলাটা প্রুফ করলাম সেটা ওয়ে 1, যে বলছিলাম কি এখানে তোমার দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসের জন্য মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড তুমি এখানে ধরে নিবা এই অবজেক্টটা ধরো এদিকে যাচ্ছিল, মানে আমরা জানি না ও কোন দিকে যাবে, আমি অ্যাজিউম করলাম এই অবজেক্টটা এইদিকে ভি ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে। 1 কেজি অবজেক্টটা কলিশনের পর ভি ভেলোসিটিতে থিটা, পজিটিভ থিটা অ্যাঙ্গেলে এইদিকে যাচ্ছে। আচ্ছা, সো প্রথম কাজ হচ্ছে এক্স অ্যাক্সিসের জন্য একবার মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করা। আচ্ছা আমাকে বলো, তোমরা বলবা যে এই 2 কেজির অবজেক্টটা কলিশনের আগে এক্স অ্যাক্সিসের দিকে তার ভেলোসিটি কত বলো তো? এটার কলিশনের আগে তারা এই জায়গায় কলিশন করছে, সো কলিশনের আগে এক্স অ্যাক্সিসের দিকে তার ভেলোসিটি কত এই 2 কেজি অবজেক্টটা? হ্যাঁ, 3/2 অর সিম্পলি 3 cos 60, মানে এই 2 কেজি অবজেক্টটার কলিশনের আগে এক্স অ্যাক্সিসের দিকে ভেলোসিটি ছিল 3 cos 60 আর 3 cos মাইনাস 60, কারণ অ্যাঙ্গেলটা নিচের দিকে, প্লাস কলিশনের আগে 1 কেজি ম্যাসের ভেলোসিটি কত ছিল এক্স অ্যাক্সিসের দিকে, এই যে এই দিকে কতটুক ছিল, 2 × cos 30, 2 × cos 30 আর কি, 2 cos 30 ইজ ইকুয়াল টু কলিশনের পর 2 কেজি অবজেক্টের এক্স অ্যাক্সিসের দিকে ভেলোসিটি কত, 1 cos 45, প্লাস এই 1 কেজি অবজেক্টটার কলিশনের পর এক্স অ্যাক্সিসের দিকে ভেলোসিটি কত, v cos থিটা। আচ্ছা v cos থিটা না লিখে আমরা কিন্তু সিম্পলি vx লিখতে পারি, তাই না? এটাই তো vx। অনেকে এখানে v cos থিটা লেখে, অনেকে vx লেখে, আমি vx লেখাটা প্রেফার করি, আর তুমি v cos থিটাও লিখতে পারো। সো এখান থেকে vx এর ভ্যালু পেয়ে যাবা, যে vx হচ্ছে 2 cos minus 60 প্লাস 1 × 2 cos 30,
সরি এটা 2 cos -60 না 6 cos -60 আর এটা হচ্ছে 2 cos 30 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 cos 45 ক্যালকুলেট করো ডিভাইডেড বাই 1 সো এখানে কত আসে দেখো 6 cos -60 প্লাস 2 cos 30 minus 2 cos 45 3.317 vx এর একটা পজিটিভ ভ্যালু আসছে সো এটা আমাদেরকে বলতেছে যে ওর x কম্পোনেন্টটা এই দিকেই যদি নেগেটিভ আসতো তাহলে বুঝতাম উল্টা দিকে আচ্ছা এবার y অ্যাক্সিস এরটার জন্য কি করতে হবে বলো তো সেম ইকুয়েশনই হবে বাট চেঞ্জটা কোথায় হবে বলো তো একটু হ্যাঁ সবগুলাই সাইন লিখে দিব 2 * 3 sin -60 মানে এই যে এটার y অ্যাক্সিসের দিকে প্রজেকশন কত 3 sin -60 সো 2 * 3 sin -60 প্লাস 1 * 2 sin 30 is equal to 2 * 1 sin 45 plus 1 into এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা রাইট সো এটাকে v sin থিটা লেখা যায় আর সিম্পলি vy লেখা যায় আচ্ছা সো এখান থেকে আমরা vy বের করি সো vy এর ভ্যালু আসছে নেগেটিভ 5.61 সো vy এর ভ্যালুটা নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে যে এটার মানে এই ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে নিচের দিকে দ্যাট মিন্স এই অবজেক্ট আসলে এই দিকে কোথাও যাবে এন্ড এটা লজিক্যাল তাই না কমন সেন্সও বলে এই দুটো অবজেক্ট যদি এখানে হিট করে এটা যদি বাউন্স করে এদিকে চলে যায় এটাও তো বাউন্স করে এইদিকে চলে আসার কথা সো এটা নেগেটিভ 5.61 মিটার পার সেকেন্ড আসছে অ্যান্ড আমরা যদি vx আর vy জানি তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটিটা বের করতে পারবো যে vx স্কোয়ার প্লাস vy স্কোয়ারের রুট হচ্ছে আমার অ্যাকচুয়াল ভেলোসিটি আর আমরা এখন অ্যাঙ্গেলও বের করতে পারবো যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু এটাকে যদি থিটা বলি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স মাইনাস tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু vy বাই vx সো এটা আসবে মাইনাস tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু vy by vx that is 5.61 divided by 3.317 -59.4 that is আমি ওর অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম যে ও কলিশনের পর কোন দিকে কত অ্যাঙ্গেলে যাচ্ছে এন্ড কত ভেলোসিটিতে যাচ্ছে সো এটা ছিল ওয়ে 1 যে তুমি দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসের জন্য সিম্পলি নরমাল মোমেন্টাম কনজারভেশনটা অ্যাপ্লাই করবা কারো কোনো কোশ্চেন এখানে আচ্ছা এখন এই সেম ম্যাথটা আমি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে করি যেটা অনেক ইজি অ্যান্ড এটা কেন জানি কেউ খুব একটা ফলো করে না বাট এটা অনেক সহজ অ্যান্ড তুমি এটা দিয়ে শুধু 2D না 3Dটাও খুব ইজিলি করতে পারবা মানে এটা একদম বেসিক প্রিন্সিপাল থেকে আসছে দেখো সো আমরা এখানে ফার্স্টে যেটা করব যে m1 এর ভ্যালু দেওয়া আছে 2 কেজি u1 ভেক্টরটাকে আমরা একটু বানাই না দেখো এটাকে তুমি যদি ভেক্টর বানাইতে চাও সেটা কি হবে বলো তো 3 cos -60i প্লাস 3 sin -60j সো আই হোপ এইটা এখন তোমার বুঝতে প্রবলেম হওয়ার কথা না যে তুমি এই ভেক্টরটাকে বিল্ড করে নিতে পারবা ij দিয়ে সো এটা হচ্ছে এটা হচ্ছে 3/2i minus 3√3 divided by 2j এরকম আসে এটা হচ্ছে আমার u1 ভেক্টর আচ্ছা m2 কত m2 হচ্ছে 1 কেজি আর u2 ভেক্টরটা কত 2 মিটার পার সেকেন্ড ম্যাগনিটিউডের একটা ভেক্টর
অ্যাঙ্গেল করে 30 ডিগ্রি, সো তার এক্স কম্পোনেন্ট হচ্ছে 2 cos 30 i প্লাস ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 2 sin 30 j। সো এখান থেকে আসবে √3i প্লাস j। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনিশিয়াল ভেক্টর। আচ্ছা, এরপর ফার্স্ট অবজেক্টটার ফাইনাল ভেলোসিটি ভেক্টরটা কত? 1 মিটার পার সেকেন্ড ম্যাগনিটিউডের একটা ভেক্টর অ্যাঙ্গেল ক্রিয়েট করে 45, দ্যাট ইজ 1 cos 45i প্লাস 1 sin 45j, দ্যাট ইজ 1/√2i প্লাস 1/√2j। সো v1 রেডি। আমাদের বের করতে হবে কি? v2। সো আমরা একদম মেইনলি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনের মেইন স্টেটমেন্টটা কি? m1u1 প্লাস m2u2 ভেক্টর ইজ ইকুয়াল টু m1v1 ভেক্টর প্লাস m2v2 ভেক্টর। m1 ভেক্টরটা m1 হচ্ছে 3, u1 হচ্ছে m1 হচ্ছে 2, u1 ভেক্টরটা আমরা একটু আগে বিল্ড করছি, সেটা হচ্ছে 3/2i প্লাস 3√3/2j প্লাস m2 হচ্ছে দেখো 1, আর তার ভেক্টরটা কত? u2 হচ্ছে √3i প্লাস j, সো √3i প্লাস j ইজ ইকুয়াল টু m1 v1 ভেক্টর। m1 হচ্ছে কত? 2, আর v1 ভেক্টর হচ্ছে দিস ওয়ান, সো 2 ইন্টু এই যে এই ভেক্টরটা ধরো 1/√2i প্লাস 1/√2j। আমাদের টার্গেট হচ্ছে v2 বের করা। m2-র ভ্যালু আমরা জানি, m2 হচ্ছে 1, সো 1 ইন্টু v2 ভেক্টরটা আমরা বের করতে চাই। সো এখন একটা এরকম ইকুয়েশন দেওয়া আছে, এই ভেক্টরটা বের করা কি একদমই ইজি। 1 ইন্টু v2 মানে হচ্ছে সিম্পলি v2, আর এখান থেকে আমরা যদি সাইড চেঞ্জ করে এইটাকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এটা মাইনাস এত ইজ ইকুয়াল টু হচ্ছে v2। সো তুমি লেফট সাইডটা ক্যালকুলেট করো, যে 2 ইন্টু 3/2 মাইনাস 2/√2, সো এটা আসে 3 মাইনাস √2i। আচ্ছা, এখানে আরও একটা i আছে, 3 মাইনাস √2 প্লাস √3i, মানে সব আইগুলাকে ক্যালকুলেট করলাম আর সব জেগুলাকে ক্যালকুলেট করি। 2 ইন্টু মাইনাস 3√3/2, দ্যাট ইজ মাইনাস 3√3, এখানে আসতেছে কত? 1j, দ্যাট ইজ 1, মাইনাস এখানে কত আসতেছে? √2, সো এত j। সো এই আমরা v2 ভেক্টরটা পেয়ে গেছি। সো এটাই আমাদের v2 ভেক্টর। আমরা এটা ক্যালকুলেট করি যে 3 মাইনাস √2 প্লাস √3, এটা আসে ওই যে আমরা আগে যে ভ্যালুটা পাইছিলাম 3.317 প্লাস মাইনাস 3√3 প্লাস 1 মাইনাস √2 মাইনাস কত আসছে? এটা 5.61। আগের বারও কি এটাই আসছিল? একটু দেখো তো। আচ্ছা, সো এখান থেকে আমার এই ভ্যালুটা আসছে মাইনাস 5.61 এত জে। সো দেখো আমরা v2 ভেক্টরটা তার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট দুইটা সহই পেয়ে গেছি। হ্যাঁ মাহির বলো। ওই যে 2/√2 হচ্ছে এই যে এই √2টা, এটা বুঝতে পারছো? 2/√2 তো √2 না, এটা। ওকে, সো এই অ্যাপ্রোচটা কিন্তু বেশ ইজি, জাস্ট ভেক্টর সাবট্রাক্ট, মানে এখানে কম্পোনেন্ট নেওয়া লাগে না, বুঝছো? আচ্ছা, এখন এইটা ইউজ করে আমরা এই কলিশনের আইডিয়াটা 3Dর জন্য আরো ইজিলি করতে পারবো। মানে যে কোনো ডাইমেনশনে কলিশন হোক, তুমি এখন যে কোনো কলিশনের আউটপুটটা বের করতে পারবা। আচ্ছা, একটু ওয়েট।